সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আমি ইতিমধ্যে দুইটি চ্যাপ্টার শেষ করেছি। একটা ছিল, প্রথম ছিল বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ, এবং এরপরে বৃত্ত চ্যাপ্টার শেষ করেছি। এবার আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা ও অসমতা চ্যাপ্টার শুরু করব। এই ক্লাস শেষে তোমরা যা শিখবে, বাস্তব সংখ্যার বিভিন্ন উপসেট বর্ণনা করতে পারবে, বাস্তব সংখ্যার স্বীকার্য বর্ণনা করতে পারবে, বাস্তব সংখ্যার অসমতা সম্পর্কিত স্বীকার্য বর্ণনা এবং প্রয়োগ করতে পারবে। তো আমি এখানে একটা ছক নিছি। এখানে আছে হলো বাস্তব সংখ্যা কি। বাস্তব সংখ্যা আছে এখানে বইয়ে যেভাবে সংজ্ঞায়িত করছে সেটা হলো যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এর সংগ্রহ হলো বাস্তব সংখ্যা। এখানে বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে যে বাস্তব সংখ্যা বা এই সংখ্যা জগতের ইতিহাস সম্পর্কে একটু জানতে হবে। প্রাচীনকালে মানুষেরা তাদের নিজেদের প্রয়োজনে বিভিন্ন সাংসারিক বা বিভিন্ন ধরনের বেচাকেনা বা এই টাইপের প্রয়োজনে তারা যে সংখ্যা তত্ত্ব ব্যবহার করত, যে সংখ্যাগুলি করতো সেটা হলো যে এখানে 1, 2, 3, 4, 5 এই যে সংখ্যাগুলি এইগুলি ব্যবহার করত। এই জন্য এই সংখ্যাগুলিকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে এইগুলি তারা তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য বলি, তারপরে সাংসারিক প্রয়োজনে, দৈনন্দিন যে বিভিন্ন কাজ সেইগুলির প্রয়োজনে, তারপরে প্লাস হচ্ছে যে বিনিময় প্রথা, বিশেষ করে বিনিময় প্রথা এগুলি, যেমন একজনে এই কয়টি জিনিস এরকে দিল, ওর বিনিময়ে অন্য কিছু দিল, এই যে প্রথা, এর থেকেই এই সংখ্যাগুলি আবিষ্কৃত হয়। আর হচ্ছে এই কারণেই আমাদের এই সংখ্যাকে এই বাস্তবতার সাথে, অর্থাৎ বাস্তব জগতের সাথে যে সম্পর্কিত, এই জন্য এই সংখ্যা সেটকে বলা হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা সম্পর্কে আমাদের প্রথম হলো স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা আমরা দেখব, তারপরে সর্বশেষে আমরা এই লিস্ট নিয়ে আমরা আলোচনা করব। এখানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা বলি, স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আমরা এখানে লিখব স্বাভাবিক সংখ্যার সেট n। তাহলে এটা হলো n হলো 1, 2, 3 ইনফিনিটি, এরকম ভাবে 1 থেকে অসীম পর্যন্ত যে সংখ্যাগুলি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলির সেটকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এখানে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, এরপরে এক সময় গণিতবিদরা চিন্তা করলো যে 2 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, পূর্বে এরকম ভাবে লিখতো যে ও দুইটা জিনিস নিছে আর ওর কাছ থেকে 3টা জিনিস আনছে, 2টা জিনিস দিছি, তাহলে কয়টা জিনিস, আমি একটা দেনা থাকি। তো এখানে 2 - 3 এটাকে, অর্থাৎ 2 থেকে 3 বিয়োগ করার জন্য এই ধারণা থেকে আমাদের এই ঋণাত্মক পূর্ণ সংখ্যার আবির্ভাব হয়। ঋণাত্মক পূর্ণ সংখ্যা এখানে -1, -2, -3 এইভাবে আসে, অর্থাৎ এটা হলো উল্টা দিক থেকে ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেটকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেটকে এখানে z মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। তো ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেটকে এখানে যদি আমরা করি, তাহলে এটা আসে ... -3, -2, -1, এটা z মাইনাস দিয়ে প্রকাশ করা হয়। আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যাকে আমরা z প্লাস দিয়ে প্রকাশ করি। আর এখানে আরেকটা হলো শূন্য আবিষ্কার করার পরে, পূর্বে মানে সবাই এইভাবে ব্যবহার করতো, 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়, কিছুই হয় না, ফাঁকা হয়। অনেক পরে ভারতীয় গণিতবিদরা শূন্য আবিষ্কার করে, এটা পিঙ্গলা সম্ভবত এটা শূন্য আবিষ্কার করে। তো এই শূন্য আবিষ্কার করার পরে এখানে
স্বাভাবিক সংখ্যা, শূন্য এবং ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই কয়টা মিলিয়ে একত্রে যে সেট হয় সেটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়, অথবা কোনো কোনো বইয়ে এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, এই জন্য এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। তো এটা পেলাম। এবার তাহলে আমরা এখানে পেলাম পূর্ণ সংখ্যা সেটকে জেড দিয়ে প্রকাশ করা হয়। তাহলে জেড ইকুয়াল টু আমাদের -3 -2 -1 0 1 2 3 এইভাবে অসীম পর্যন্ত ∞ থেকে +∞ পর্যন্ত পূর্ণ সংখ্যার সেট এটা। তো এটা মানে হচ্ছে আমাদের যদি আমরা নবম দশম শ্রেণীতে সেট সম্পর্কে আলোচনা করেছি, আমরা সেট সম্পর্কে জেনেছি। এখানে দেখো যে তাহলে z ইকুয়াল টু আমরা লিখতে পারি z ইকুয়াল টু, এখানে আমরা যদি স্বাভাবিক সংখ্যাকে m দিয়ে প্রকাশ করি, ইউনিয়ন 0 ইউনিয়ন এখানে z মাইনাস, অর্থাৎ ঋণাত্মক গুলিকে এইভাবে প্রকাশ করা যায়। অথবা ন্যাচারাল নাম্বারকে আমরা z প্লাস দিয়ে প্রকাশ করি, যদি এখানে 0 ইউনিয়ন z মাইনাস, তাহলে এইগুলির সমষ্টি অর্থাৎ এই স্বাভাবিক সংখ্যা আর শূন্য আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা একত্রে মিলে যে সংখ্যা হয় সেটা হলো আমাদের পূর্ণ সংখ্যা। তো এটা আমরা পূর্ণ সংখ্যা তাহলে সম্পর্কে আমাদের ধারণা হলো। আমরা এখানে স্বাভাবিক সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো মৌলিক সংখ্যা, আর একটা হলো যৌগিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা 1 এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে কোন সংখ্যাকে যদি আমরা যেমন একটা সংখ্যা যদি আমরা p নিই, এটা যদি 1 এবং p ব্যতীত অন্য কোনো ভাজক না থাকে, অথবা এর অন্য কোনো উৎপাদক না থাকে, অর্থাৎ p সংখ্যাটি 1 এবং ওই p ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যদি বিভাজ্য না হয়, তাহলে আমরা p কে বলবো মৌলিক সংখ্যা। তাহলে আমরা শিখলাম যে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য না হয়, তাহলে ওই সংখ্যাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হলো বাকিগুলি। মৌলিক সংখ্যা যদি কোনো সংখ্যা মৌলিক না হয়, তাহলে সেটাই যৌগিক সংখ্যা। অর্থাৎ যৌগিক সংখ্যার ক্ষেত্রে কমপক্ষে একটা 1 এবং ওই সংখ্যা ব্যতীত কমপক্ষে একটা ভিন্ন ভাজক বিদ্যমান থাকবে। যেমন ধরো এখানে আমরা নিলাম 10, তাহলে 10 এর আমরা যদি দেখি 1 2 5 10, তাহলে কি এটা 2 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। তাহলে যে সংখ্যাগুলি 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো ভাজক থাকে, তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। তাহলে এই মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, আর তাহলে আমরা দেখি কি 1 মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, এই জন্য 1 কে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে। তাহলে আমাদের মৌলিক সংখ্যাগুলির সেট, যৌগিক সংখ্যাগুলির সেট, আর এই 1 মিলে যে সংখ্যার সেট হয় সেটা হলো স্বাভাবিক সংখ্যার সেট। আবার এখানে আমরা আসি যে মূলদ সংখ্যা। এখানে মূলদ সংখ্যা হলো p/q আকারের সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। p/q আকারের সংখ্যাগুলিকে বলা হয় মূলদ সংখ্যা, যেখানে pq belongs to z এবং q not equal to 0। যে সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা যায় এবং যেটা pq পূর্ণ সংখ্যা হয় এবং q যদি শূন্য না হয়, তাহলে সেই সংখ্যাকে আমরা বলবো মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এই আকারে প্রকাশ করা যায় না, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, সেটা হলো অমূলদ সংখ্যা। আর ভগ্নাংশ, এখানে মূলদ সংখ্যা হচ্ছে দুই টাইপের, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ। তো ভগ্নাংশ হলো যেগুলিকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে এটা
p এবং q পরস্পর বিভাজ্য নয়, যেমন আমরা ধরো 5/3 অথবা 6/7, এই টাইপের সংখ্যাকে আমরা বলি ভগ্নাংশ। ভগ্নাংশ আবার দুই ধরনের, একটা হলো সাধারণ ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কি? সাধারণ ভগ্নাংশ হলো এই টাইপের ভগ্নাংশগুলিকে আমরা বলি সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ আমাদের ধরো 0.52 এইটা। তো এখানে সাধারণ ভগ্নাংশ 2/3, এই সাধারণ ভগ্নাংশ 2/3 আবার 3/2 এটা দুইটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ আমরা জানি, প্রকৃত ভগ্নাংশ হলো যার লব বড়, লব ছোট হর বড়, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। যার লব বড় হর ছোট, সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ আবার দুই ধরনের, একটা হলো সসীম আর একটা হলো অসীম। এখানে 0.52 এটা হলো সসীম ভগ্নাংশ, আর যদি আমরা 3 এরকম লিখি তাহলে এটা হলো অসীম ভগ্নাংশ। এটাকে এই অসীম ভগ্নাংশ আবার এটাকে আবার এরকম অসীম দশমিক ভগ্নাংশকে আবার এটাকে আবৃত বলা হয়, অসীম আবৃত। এটাকে আমরা লিখতে পারি পৌনঃপুনিক দিয়ে 3 এটার উপর পৌনঃপুনিক। আর অমূলদ সংখ্যা আমরা শুরুতে বাস্তব সংখ্যার সংজ্ঞায় বলছি, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার মধ্যে যা আছে সেটা হলো তার সংযোগ হলো আমাদের বাস্তব সংখ্যা। মূলদ সংখ্যাকে কিউ দিয়ে প্রকাশ করা হয় আর অমূলদ সংখ্যাকে কিউ ড্যাশ দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ মূলদ সংখ্যার সেটকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, অমূলদ সংখ্যার সেটকে আমরা কিউ ড্যাশ দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে অমূলদ সংখ্যা হলো যে সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা যায় না, তা হলো অমূলদ সংখ্যা। এখানে p/q আকারে প্রকাশ করা যায় না, সেগুলি অমূলদ সংখ্যা। এগুলি হচ্ছে এখানে √2, √3, √5, √7, এগুলি সম্পর্কে তোমরা নবম দশম শ্রেণীতে শিখেছো। আমাদের এখানে শিক্ষণফলে যেটা বলছে যে বাস্তব সংখ্যার বিভিন্ন বাস্তব সংখ্যার সেট সম্পর্কে জানতে পারবে। তাহলে আমরা দেখলাম বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় রিয়েল নাম্বার, এটাকে r দিয়ে প্রকাশ করা হয় এর সেটকে। মূলদ সংখ্যার সেটকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, অমূলদ সংখ্যার সেটকে কিউ ড্যাশ দিয়ে প্রকাশ করা হয়। এখানে অমূলদ সংখ্যার আরো কয়েকটা উদাহরণ আছে, পাই, ই, এখানে পাই এর মান 3.1416 ডট ডট, এটা ই এর মান, ই একটা সূচক, এটা এগুলি সবই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এখানে তাহলে আমরা এই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার সমষ্টিকে আমরা সেট দিয়ে যদি প্রকাশ করি, রিয়েল নাম্বার ইকুয়াল টু কিউ সংযোগ কিউ ড্যাশ। আমরা প্রকৃত সেট, প্রকৃত উপসেট এবং অপ্রকৃত উপসেট সম্পর্কে জানি। উপসেট হলো যে একটা সেটের সকল উপাদান যদি আরেকটা সেটে থাকে তাহলে ওই সেটকে, প্রথম সেটকে দ্বিতীয় সেটের উপসেট বলে। এখানে দেখো আমরা রিয়েল নাম্বার মানে হচ্ছে এটা আর এটা সংযোগ করলে পরে যা হয় সেটা হলো বাস্তব সংখ্যা। আবার এখানে মূলদ সংখ্যা, দেখো পূর্ণ সংখ্যা সেট z/i, এটা কি এর মধ্যে যা আছে সব মূলদ সংখ্যার মধ্যে আছে, এই জন্য আমরা লিখতে পারি z is a উপসেট অফ q। তারপরে আবার n এর মধ্যে যা আছে সব z এর মধ্যে আছে, তাহলে আমরা লিখতে পারি n is a উপসেট অফ z। তো এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা এটাকে একত্রে এইভাবে লিখতে পারি, এটা হলো n is a উপসেট অফ z is a উপসেট অফ q is a উপসেট অফ রিয়েল নাম্বার। তো পরীক্ষায় এই সম্পর্কটা সৃজনশীল ওই এমসিকিউ প্রশ্নের অভিন্ন তথ্যভিত্তিক বা যে কোনো এমসিকিউ প্রশ্নে এই সম্পর্কটা আসতে পারে। তোমরা বইয়েও তোমাদের দেওয়া আছে, এটা তোমরা খেয়াল করবে। এবার আমরা আসবো বাস্তব সংখ্যার স্বীকার্য। এখানে বাস্তব সংখ্যার স্বীকার্য
বাস্তব সংখ্যার স্বীকার্য ভিত্তিক দুই ধরনের স্বীকার্য থাকে, একটা অসমতা ভিত্তিক আর একটা হলো সমতা ভিত্তিক স্বীকার্য। এখানে বাস্তব সংখ্যার যোগ এবং গুণের সাপেক্ষে যে স্বীকার্য এটা আমি এখানে দেখাবো। এখানে এক নম্বরে হলো আবদ্ধতার স্বীকার্য। আবদ্ধতার স্বীকার্য, আবদ্ধতার স্বীকার্য যদি x ও y belongs to r হয়, r মানে কি এখানে বাস্তব সংখ্যার সেট r, তাহলে আবদ্ধতার স্বীকার্য হলো x y belongs to r হবে। আমরা উদাহরণ যদি নেই, এখানে 5 7 belongs to r ইমপ্লাই করে 5 into 7, এখানে 35 এটাও belongs to r। এটাকে বলা হয় গুণের সাপেক্ষে আবদ্ধতার স্বীকার্য, এটা হলো এক নম্বর। আর যদি যোগের সাপেক্ষে দেখাই তাহলে x plus y belongs to r, এটা হলো যোগের সাপেক্ষে আবদ্ধতার স্বীকার্য। এখানে যোগের সাপেক্ষে যদি লিখি 5 plus 7 equal to 12 belongs to r। দুই নম্বরে আমাদের বিনিময় বিধি। বিনিময় বিধি এটাকে বলা হয় ইংলিশে কমিউটেটিভ ল। বিনিময় বিধি আমাদের x y belongs to যদি r হয় তাহলে আমরা লিখতে পারি x plus y equal to y plus x। এটা হলো যোগের সাপেক্ষে, আর এটা হলো যোগের সাপেক্ষে। আর গুণের সাপেক্ষে যদি হয় এখানে আমরা লিখতে পারি x into y equal to y into x। এটা তো আমরা যদি একটা উদাহরণ নেই, এখানে 10 নিলাম আর 20 নিলাম belongs to r। এখানে যোগের সাপেক্ষে যদি করি 10 যোগ 20 equal to 20 যোগ 10, আবার তাহলে আবার লেখা যায় হলো এখানে 10 into 20 equal to 20 into 10, একই কথা। তিন নম্বরে আমাদের স্বীকার্য হলো সংযোগ বিধি। সংযোগ বিধি, সংযোগ বিধি আমরা যদি দেখি এখানে x y এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। z belongs to r, এটা ইমপ্লাই করে x plus y plus z equal to x plus y plus z। এটা এটা অবশ্য ফর অল হিসেবে, মানে সকল x y z belongs to r এর জন্য এই তথ্য সত্য। এটা হলো আমাদের সংযোগ বিধি। এটা যদি আমরা গুণের সাপেক্ষে দেখাই তাহলে এখানে x y z equal to x y into z। আমরা সংখ্যা দিয়ে এটাকে ওই একই রকম ভাবে উদাহরণ দিয়ে দেখাতে পারি, তোমরা মনে হয় এটা বুঝতে পারবে। তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে সৃজনশীল প্রশ্নে ক নম্বরে, এখানে আসে হলো অভেদক এর অস্তিত্ব বিধি। আমাদের 4 নম্বরটা হলো, এখানে 4 নম্বরটা হলো অভেদকের অস্তিত্ব বিধি। অভেদকের অস্তিত্ব বিধি এখানে পরীক্ষায় আসে সৃজনশীলের ক নম্বরে অভেদকের অস্তিত্ব বিধি ব্যাখ্যা করো। এখানে বিষয়টা হলো যে ফর অল x belongs to r, যদি এত বিদ্যমান থাকে যাতে 0 belongs to r ইমপ্লাই করে 0 প্লাস এখানে x plus 0 equal to 0 plus x equal to x। এটার জন্য এটা হয়, এটা হলো আমাদের যোগের সাপেক্ষে এটা হয়, তাহলে 0 কে যোগের সাপেক্ষে অভেদক বলে। সাপেক্ষে অভেদক বলে। 2 নম্বরে আমাদের x belongs to r এর জন্য 1 belongs to r যাতে
এখানে x into 1 equal to 1 into x equal to x for all x belongs to R এইটা হবে। তো এইটা হবে। তো এখানে আমরা অভেদকের অস্তিত্ব বিধি দেখলাম। একই রকম ভাবে আমরা লিখব এক্সিস্টেন্স অফ আইডেন্ট এ ইনভার্স, অর্থাৎ বিপরীতকের অস্তিত্ব বিধি। বিপরীতকের অস্তিত্ব বিধি, এখানে যদি আমরা একটা উদাহরণ নেই, 5 belongs to R, যাতে করে 5 into 1 equal to 1 into 5 equal to 5 এটা হয়। আর এটার ক্ষেত্রে যদি আমরা ওই একই রকম ভাবে 5 belongs to R নেই, তাহলে 5 plus 0 equal to 0 plus 5 equal to 5 এগুলি হবে। তো বিপরীতকের অস্তিত্ব বিধিতে আমাদের এখানে হবে হলো যদি x belongs to R এর জন্য x inverse belongs to, এটা ইনভার্স না, আমরা এখানে প্রথম হলো যোগের সাপেক্ষে দেখি, -x belongs to R যাতে x plus -x equal to -x plus x equal to 0 এটা হয়। তাহলে আমরা বলবো -x কে এই যোগের সাপেক্ষে x এর বিপরীতক। একই রকম ভাবে এখানে 2 নম্বরে x belongs to R এর জন্য এখানে x inverse belongs to R যাতে x into x inverse equal to x inverse into x equal to 1, যেখানে 1 কে আমরা বলি এক্সিস্টেন্স অফ ওই অভেদকের অস্তিত্ব আর কি, এই গুণের সাপেক্ষে অভেদক হলো 1। তাহলে এইটা হয়, তাহলে আমরা বলবো x ইনভার্স কে x এর বিপরীতক। আরেকটা ছিল আমাদের 6 নম্বরে ডিস্ট্রিবিউটিভ ল বা বণ্টন বিধি। এখানে বণ্টন বিধি, বণ্টন বিধি, এখানে বণ্টন বিধিতে বলছে যে x y z belongs to যদি r হয়, তাহলে x into y plus z সমান xy plus xz, এইটা হলো আমাদের বণ্টন বিধি। তো এগুলি তোমরা বইয়ের থেকে আরো বিস্তারিত দেওয়া আছে, তোমরা একটু দেখবে, আশা করি বুঝতে পারবে আর কি, সংখ্যা দিয়ে উদাহরণ দিয়ে। আমরা এখন অসমতার জন্য বাস্তব সংখ্যার অসমতার যে বিধিগুলি আছে এগুলি দিয়ে একটু দেখাবো। তো এখানে তোমরা দেখো বাস্তব সংখ্যার অসমতা স্বীকার্য। বাস্তব সংখ্যার অসমতা স্বীকার্য এখানে দেখো আছে হলো এখানে a b belongs to r হলে আমাদের a equal to b হবে, অথবা a greater than b হবে, অথবা a less than b হবে। এটা হলো আমাদের প্রথম স্বীকার্য। 2 নম্বরে আমাদের আছে a b c belongs to r ইমপ্লাই করে a plus a greater than b এটা, এবং a greater than b আর হচ্ছে b greater than c হলে a greater than c হবে। এটা 2 নম্বর। 3 নম্বরে যদি আমরা দেখি এখানে আছে হলো abc belongs to r এখানে, এবং a greater than b এটা ইমপ্লাই করে a plus c greater than b plus c, অর্থাৎ অসমতার উভয় পক্ষে আমরা একই সংখ্যা দিয়ে যোগ করতে পারি। 4 নম্বরে আছে আমাদের এখানে abc cd belongs to r ইমপ্লাই করে এখানে a greater than b ও c greater than
যদি ডি হয় তাহলে আমরা এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস ডি লিখতে পারি। এটা একটা স্বীকার্য। 5 নম্বর স্বীকার্য ছিল আমাদের এখানে এ গ্রেটার দেন বি, এখানে এ বি বিলংস টু যদি আর হয় অর্থাৎ বাস্তব সংখ্যা হয়, আর হচ্ছে সি গ্রেটার দেন যদি 0 হয় তাহলে এসি গ্রেটার দেন বিসি হবে। অর্থাৎ ধনাত্মক সংখ্যা দিয়ে যদি আমরা উভয় পক্ষকে গুণ করি অসমতায় তাহলে একই থাকবে চিহ্ন। আর যদি সি লেস দেন 0 হয় তাহলে এসি লেস দেন বিসি হবে। এইটা হবে, এটা একটা স্বীকার্য। এরপরে 6 নম্বরে আছে যদি এবি বিলংস টু আর হয় তাহলে এ গ্রেটার দেন 0 বি গ্রেটার দেন 0 হলে এ বি গ্রেটার দেন 0 হবে। এটা একটা স্বীকার্য। তারপরে আরেকটা হলো 7 নম্বরে এ বিলংস টু আর এর জন্য এ স্কয়ার গ্রেটার দেন 0 হবে। এটা একটা স্বীকার্য। তো আমি তোমাদের আরো এখন দুই একটি স্বীকার্য দেখাবো, স্বীকার্যের প্রমাণ দেখাবো। এখানে আমাদের 2 নম্বর স্বীকার্য ছিল এবিসি বিলংস টু আর হলে এবং এবিসি বিলংস টু আর এবং এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি হলে এ গ্রেটার দেন সি হবে। তো এটা প্রমাণ করার জন্য আমাদের এখানে এ গ্রেটার দেন বি ও বি গ্রেটার দেন সি আছে এখানে প্রমাণ। তাহলে আমরা a মাইনাস বি গ্রেটার দেন 0 লিখতে পারি আর হচ্ছে b মাইনাস সি গ্রেটার দেন 0 লিখতে পারি। তাহলে আমাদের এখানে হয় কি, এটা হয়। এবার আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে আমাদের আসবে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি গ্রেটার দেন 0। অর্থাৎ এই অসমতা দুটোকে যদি আমরা এইভাবে যোগ করি তাহলে আমাদের এখানে, অথবা আমরা এইভাবেও লিখতে পারি এটা ইকুয়াল টু a মাইনাস বি প্লাস বি মাইনাস সি গ্রেটার দেন 0। কারণ আমাদের a মাইনাস বি গ্রেটার দেন 0 মানে এটা 0 থেকে বড়, এটা 0 থেকে বড়। দুটো 0 থেকে বড় সংখ্যাকে যোগ করলে সেটা 0 থেকে বড় হয়। তাহলে এখানে আসে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি গ্রেটার দেন 0। তাহলে a মাইনাস সি গ্রেটার দেন 0 অতএব a গ্রেটার দেন সি। তাহলে আমাদের এটা স্বীকার্যটা প্রমাণ হলো। একইভাবে আমরা আরো দুই একটা স্বীকার্য দেখাই। এখানে এবিসি বিলংস টু আর এ গ্রেটার দেন বি হলে এখানে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি। এটার জন্য আমরা অতি সহজেই প্রমাণ করতে পারি, তোমরা এটা দেখতেও পারো। এখানে দেখো এ গ্রেটার দেন বি আছে, তাহলে আমরা লিখতে পারি কি এ মাইনাস বি গ্রেটার দেন 0। এখানে আমরা এ মাইনাস বি প্লাস সি মাইনাস সি আমরা দুইটাকে ই করলাম, তাহলে এ প্লাস সি মাইনাস বি প্লাস সি এইভাবে লিখতে পারি। তাহলে এ প্লাস সি উভয় পক্ষকে যদি আমরা বি প্লাস সি দিয়ে যোগ করি তাহলে 0 প্লাস বি প্লাস সি, তাহলে আমরা লিখতে পারি এটা বাদ যায়, এখানে a প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি হবে। এটা প্রমাণিত। তো আজকের ক্লাস আর বেশি দূর আগানো যাচ্ছে না, সময়ের স্বল্পতা। তো এটা আসলে তাত্ত্বিক বিষয়গুলি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো এখন আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের।